নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের সাফ কথাতে আলোচনা হবে ত্রিপুরা নিয়ে। কেন ত্রিপুরা নিয়ে? না, সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই দুর্গাপুজোর ঠিক আগ মুহূর্তে ত্রিপুরাতে আবারও বাজবে ভোটের দামামা, অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচন। এবং সেই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে এখন যত জল্পনা কল্পনা চড়ছে, তার কারণ কি? না, ইতিমধ্যেই আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, রওনা দিয়েছেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় এবং তার সাথে গেছেন বিপিন দেববর্মা। এই যে তিনজনের বৈঠক দিল্লির শীর্ষ নেতৃত্বের সাথে, এবং তারপরে যেমনটা সূত্রের খবর মথার সাথেও নাকি বৈঠক, সব মিলিয়ে দিল্লির এই বৈঠকেই কি তাহলে জোটের সমীকরণ, জোটের সমস্ত জোটের অঙ্কর সমাধান? প্রশ্ন তো থাকছে। এবং তারই সাথে এখনো পর্যন্ত যেটা খবর, তাতে করে 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে যদি ভিলেজ কাউন্সিলের দিন ঠিক হয়ে যায়, তাহলে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে। অন্যদিকে 9 থেকে 11 তারিখ সেপ্টেম্বর মাসে চলবে স্ক্রুটিনির প্রক্রিয়া বা পর্ব, এবং তারপরে 12 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে প্রচার। এবং তারপরে প্রচার শেষ হতে না হতেই আগামী 27 সেপ্টেম্বর নির্বাচন বা ভোট। এখনো পর্যন্ত সম্ভাবনা এটাই, যদিও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তারই মধ্যেখানে এবার জোট নাকি এককভাবে লড়াই, প্রশ্ন থাকবে আজকে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং তার সাথে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি এখানেই, আমার সঙ্গে থাকবেন ভার্চুয়ালি ত্রিপুরা থেকে অতিথিরা, যার মধ্যে বিজেপির পক্ষ থেকে থাকছেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রানা ঘোষ, তিনি জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই। থাকছেন তিপ্রামথার থেকে টিসিএফ অর্থাৎ তিপ্রামথার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থাকছেন সেন্টু মিয়া, জুড়ে গেছেন অলরেডি, এবং থাকছেন কংগ্রেসের নেতা রিন্টু লাল দেব। আমি তিনজনকেই জানাবো স্বাগত আমার সাথে আজকের এই সাফ কথাতে। বেশ কিছু বিষয় থাকছে, তার মানে আজকের আলোচনার মধ্যে আমি একটু অপর প্রতিনিধির কাছে চলে যাব। কংগ্রেসের থেকে রিন্টু বাবু রয়েছেন আমার সাথে। রিন্টুদা, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, যে একদিকে ত্রিপুরাতে সামনেই রয়েছে ভিলেজ কমিটির ভোট, ভিলেজ কাউন্সিলের নির্বাচন, এবং তার পাশাপাশি পুরো ভোট, যেটা রানাদা বলছিলেন, সেই ভোটও আসন্ন। সব মিলিয়ে দিল্লিতে এই যে আবারও ছুটলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন, দলের কার্যকর্তারা রয়েছেন, কতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সামনেই ভোট এবং তার আগে ত্রিপুরার পরিবেশ, আভ্যন্তরীণ রাজনীতি কতটা উত্তপ্ত এই মুহূর্তে? প্রথমেই তো আপনাদের দর্শকদের আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যেটা আপনি বলছিলেন যে কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে ভিলেজ কাউন্সিলের নির্বাচন হচ্ছে, এটা রাজ্য সরকার 10 বছরের ধরে এটাকে আটকে রেখেছিল। এটার মেয়াদ চলে গেছে, কিন্তু নির্বাচন হয়নি। আদালতের মাধ্যমে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তার প্রেক্ষিতে হবে বলে আমরা বিশ্বাস রাখি। রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন করতে হবে। তার জন্য এটা প্রশাসনিক লেভেলে দেখছিলাম কিছুদিন আগে একটা প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু এখন আবার এটা থমকে গেছে মনে হচ্ছে। তো সে যাই হোক, সেই একটা বিষয় রয়েছে, পূর্ব পরিষদের নির্বাচন রয়েছে। কিন্তু যেটা বলছিলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে তাদের হাইকমান্ড ডেকেছেন, সেখানে গেছেন দিল্লিতে। এই ধরনেরই একটা সময় ত্রিপুরা থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজিও গিয়েছিলেন দিল্লিতে। পরের দিন এসে উনি রিজাইন দিয়ে দিলেন ওনার মুখ্যমন্ত্রীশিপ থেকে। তো এখনো ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় গেছেন দিল্লিতে। ত্রিপুরার যে বর্তমান আভ্যন্তরীণ বিজেপির যে রাজনৈতিক আবহ চলছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা রাজ্যবাসী এবং দেশবাসী সেটা দেখছে। এখানের প্রাক্তন যিনি সাংসদ ছিলেন প্রতিমা ভৌমিক মহোদয়া, এই রাজ্যের বিজেপির একজন আদি নেতৃত্ব, উনি গত কিছুদিন আগে একটা মিডিয়াতে ওনার বক্তব্য রাখতে গিয়ে আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সেটা তাদের দলগত ব্যাপার। এখানকার যিনি প্রাক্তন সাংসদ রয়েছিলেন রেবতী ত্রিপুরা, উনিও রাজনীতি থেকে বিদায় নিয়ে শিক্ষকতার চাকরিতে পুনরায় আবার প্রাইভেট বিদ্যালয়ে ছিলেন, সেখানে আবার চলে গেছেন। তো এখানকার প্রাক্তন এমডিসি একজন আছেন, কিছুদিন, আমি নামটা এখন ভুলে গেছি, মনে নেই, ওনাকে কিছুদিন আগে দল থেকে বহিষ্কার করেছে। উনিও প্রতিনিয়ত বিজেপির দলীয় কুন্দলের ব্যাপার প্রকাশ্যে ফেসবুকে প্রচার করছেন। গতকাল দেখলাম এখানকার সদ্য প্রাক্তন বিজেপির
এসটি মোর্চা, জনজাতি মোর্চা যারা তারা বলে, সেই জনজাতি মোর্চার সভাপতি প্রাক্তন বিধায়ক আমবাসা থেকে পরিমল দেববর্মা, তিনিও বিস্ফোরক অভিযোগ এনেছেন সরকারের বিরুদ্ধে ফেসবুকে লিখে। তো এই হচ্ছে বিজেপির মানে অন্তর্কুন্দল চলছে। এরকম অবস্থায় হয়তো রিন্টুবাবু, এখানে এই যে অন্তর্কন্দলের কথা বলছেন, তাহলে কি আদর্শগত সমীকরণে কোথাও গিয়ে ফারাক থাকছে? মানে এই যে একটা দূরত্ব বিজেপির সাথে বিজেপির কর্মীদেরই, সেটা কি দলকে কেন্দ্র করে না কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে? বিজেপিতে ব্যক্তি বিশেষের রাজনীতি চলছে। এখানের আদর্শ তো নেই। হ্যাঁ, আমরাও তো বিজেপি করেছিলাম, বিজেপিটাকে এই রাজ্যে আনার ক্ষেত্রে আমরাও ভূমিকা নিয়েছিলাম, কিন্তু এখন তো এটা ব্যক্তি বিশেষের রাজনীতি চলছে। আমি একটু রানাদার কাছে উত্তর নেব। রানাদা, যেটা রিন্টুদা বলছিলেন যে বিজেপিতে ব্যক্তি বিশেষের একটা রাজনীতি চলছে, মানে ব্যক্তি কেন্দ্রিক কোন রকম ভাবে দেখা যাচ্ছে যে দূরত্ব বা সমীকরণ, কেন সত্যি কি তাই? না, রানাদার হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। আমি একটু এই ব্যাপারে, সেন্টু দাও রয়েছেন আমার সাথে জুড়ে গেছেন, আমি একটু চলে যাবো সেন্টু মিয়ার কাছে। সেন্টু দা, যে অভিযোগ আজকে রিন্টু বাবু তুলেছেন, আমরা যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কথাও বলি পার্টিকুলারলি, তিনিও কিন্তু বারবার বিভিন্ন মাধ্যমে এসে প্রকাশ্যে তিনি দাবি করেছেন যে মানিক সাহা, মানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তার সাথে তার দূরত্ব বা তার যত রকমের সমস্যা, কিন্তু বিজেপির সাথে বা ভাজপার সাথে তার কোনো রকমের সমস্যা নেই। এর প্রমাণও আমরা দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বিভিন্ন মিছিল মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু ব্যক্তি মানিক সাহার সাথে তার দূরত্ব তিনি প্রকাশ্যে নিজের মুখে তিনি সে কথা বলেছেন। কি বলবেন? প্রথমে নমস্কার নিউজ লাইভ বাংলাকে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং আপনাদের দর্শক তো নমস্কার জানাই। দেখুন, আমি যতটুকু জানি, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ পর্যন্ত বিজেপির কোনো মিছিল মিটিং এ যায়নি। যেগুলি গিয়েছে সরকারি প্রোগ্রাম। মিছিল মিটিং এ তো যদি আপনাদের কাছে এমন কোন রিপোর্ট থাকে, তথ্য থাকে, থাকতেও পারে, বাট না, সরকারি নিঃসন্দেহে সরকারি বিভিন্ন। আমি একটু রিন্টু বাবুর কাছে যাব আরো একবার। রিন্টু বাবু, এই যে আপনি যে অভিযোগগুলো তুলছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আরো একটু আমরা ভিতরের দিকে যাই, যে ভিলেজ কাউন্সিল নির্বাচন যেটা প্রায় 10 বছর পরে হচ্ছে, এতগুলো বছর না হওয়া, এর পেছনেই বা আপনি কি বলবেন কারণ? দেখুন, আজকে এই যে 10 বছর ধরে নির্বাচন হয়নি, বিজেপির কাউকে বললে বা তাদের স্পোক্স পার্সনরা বলবে কোভিড এর কারণে ওটা পিছিয়ে গিয়েছিল, তারপর বিভিন্ন কারণে এটা পিছিয়ে গেছে। কিন্তু আজকে ইচ্ছাকৃতভাবে বিজেপি দল সেটাকে আটকে রেখে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই ভিলেজ কাউন্সিলগুলির অবস্থা কি, আজকে সেখানে গেলে বোঝা যায় 10 বছর ধরে নির্বাচিত প্রতিনিধিরা নেই সেখানে। বিজেপি 18তে সরকারে আসার পর 9 জন 8 জন করে করে একটা কমিটি মানিয়ে সেখানে পরিচালিত করেছে। এই এডিসি ভিলেজ কাউন্সিলগুলি সঠিকভাবে হয়নি, লুটে পুটে খেয়েছে। তারপর ত্রিপুরামথা এডিসির সরকারে এসছেন, ওনারাও চেষ্টা করেছেন, ওনাদের কমিটি মানিয়ে কাজ করার চেষ্টা করছেন এখন। তারপর রয়েছে বিএসসি চেয়ারম্যান। আমাদের রাজ্যে 58টা আরডি ব্লক রয়েছে, তার মধ্যে 40টা ব্লকেই এডিসি এলাকার বিএসসি চেয়ারম্যান রয়েছেন। এটা ওই পূর্বতন যে সিপিএম সরকার যাওয়ার পর যারা বিএসসি চেয়ারম্যান ছিলেন তাদের মেয়াদ শেষেই সেখানে বিজেপি থেকে মন গড়া ভাবে 40 জনকে তৈরি করে দেওয়া হয়েছে চেয়ারম্যান। তাদের একটা সরকারি ভাতা রয়েছে এবং তারা জনগণের পরিষেবা না দিয়ে নিজেরা নিজেদের পরিষেবা পাওয়ার জন্য ব্যস্ত আছেন। আজকে ত্রিপুরা রাজ্যে 8 থেকে 9টি বিজেপি নেতারা বলবেন সড়ক জাতীয় সড়ক হয়েছে, একসময় একটা ছিল। মাত্র 1 বছর 1.5 বছরের মধ্যে সেই রাস্তাগুলির অবস্থা কি? এটা আমার অভিযোগ নয়, এই অভিযোগগুলি আমি তুলছি না, বিজেপির যারা দায়িত্বশীল নেতৃত্বরা আছেন। আজকে থেকে 6 দিন আগে বিজেপির এ রাজ্যের প্রাক্তন সভাপতি রণজয় কুমার দেব, তিনি উনার সামাজিক মাধ্যমে বড় করে লিখেছেন যে একটা সময় গর্ব করে বলতেন ত্রিপুরার নামের কথা, রাজ্যের কথা। আজকে উনার লজ্জা হয় ত্রিপুরার কথা বলতে। এই 8-9টি রাস্তা কমিশন বাণিজ্যের নিয়ে বিজেপির নেতারা কন্ট্রাক্টর ঠিকাদারের কাছ থেকে 2 নম্বরই কাজ করেছেন ওরা,
এবং আজকে রাস্তাগুলি নষ্ট হয়ে গেছে, গাড়ি চলাচল করতে পারে না, যারা যানবাহন শ্রমিকরা আছেন, মালিকরা আছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না। এবং এই রাস্তাগুলি কিন্তু এডিসির উপর দিয়েই গেছে অধিকাংশ। ত্রিপুরার তো 2/3 অঞ্চল নিয়ে এডিসি। আজকে এডিসিতে পানীয় জলের অনেক পাহাড় অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা নেই। জল জীবন মিশনের নল সেখানে লেগেছে কিন্তু জল নেই। আজকে শিক্ষা ব্যবস্থা এডিসির এই যে দীর্ঘ 10 বছর ধরে নির্বাচন হয়নি, গ্রামাঞ্চলের এই যে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, এডিসি বলুন বা গ্রাম পঞ্চায়েত বলুন, তার একটা ভূমিকা আছে। এটা কেন করা হয়েছে? যাতে তৃণমূল স্তর পর্যন্ত মানুষ সুযোগ পেতে পারে সরকারের। তার জন্য এই ছোট ছোট সংস্থার মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করে মানুষকে সেবা দেওয়া। আজকে মানুষ তার থেকে বঞ্চিত হয়েছেন। আমি রানাদার শুনতে পাচ্ছিলাম, আমি একটু রানাদার কাছে যাব। প্রতিমা ভূমিকার কথা বলছেন, আমি একটু সাউন্ড সর্বভারতীয় ক্ষেত্রে দলের আভ্যন্তরীণ ব্যাপার। সব কংগ্রেস তো করিয়েছে। যেহেতু এটা দিল্লিতে যখন আমাদের দলের নির্বাচন আভ্যন্তরীণ কমিশন ব্যাপার, এটা আমাদের সর্বভারতীয় দলের ক্ষেত্রে ঊর্ধ্বতন কংগ্রেস যখন কর্তৃপক্ষ আছে, ইউপিএ সরকারে ছিল, আমাদের বিভিন্ন তখন যদি কোনো নেতৃত্বরা অভিযোগ আছেন, থাকে কেন্দ্রীয় তখন সেটা নেতৃত্ব কংগ্রেসের দোষ। ওনারা বিষয়টা আর দেখছেন। এখন বিজেপির ক্ষেত্রে এবং বলতে গেলে আমাদের এটা দল বিজেপির নয়, সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধ বিজেপির দল। সব যা করে আমাদের সব ঠিক আছে। উলুবনে মুক্ত ছড়ানোর মতন কথা বলছে। উন্নয়নের জোয়ার কিভাবে বইছে সেটা প্রতিমা ভৌমিক জি, প্রাক্তন এই রাজ্যের থেকে নির্বাচিত সাংসদ, উনি উনার প্রেস একটা মিডিয়াতে বলেছেন। প্রতিমা হ্যাঁ, বোমা ফাটিয়েছেন, একজন মানুষ, দায়িত্ববান রাজ্যের মানুষ সাংসদ দেখছে। ছিলেন। উনি এবং কেন্দ্রীয় মন্ত্রী যে ছিলেন। আমি ভালো করেই এবং জানি, আপনি আমাকে আমাদের বলতে দলের হবে না বিভিন্ন সময় যে রেবতী বিভিন্ন ত্রিপুরা দায়িত্ব প্রাইভেট উনি স্কুলে পালন আছেন। করেছেন, আগামী আমি দিনেও আপনাকে করবেন। উদাহরণ হিসেবে বলে এবং দিতে কিভাবে পারি, করবেন ত্রিপুরা না রাজ্যের করবেন, প্রাক্তন এটা আমাদের মুখ্যমন্ত্রী দলের সুধীর রঞ্জন আভ্যন্তরীণ মজুমদার, এটা তিনিও প্রাইভেট ওই স্কুলে বাইরে এভাবে থেকে চাকরি কিছু করতেন। চুনোপুটি ত্রিপুরা নেতা রাজ্যের এসে, প্রাক্তন বিধায়ক চুনোপুটি সুবল বিশ্বাস কার্যকর্তারা, ফটিকরাই থেকে নির্বাচিত, যারা দেশের তিনিও মঙ্গল চায় না, প্রাইভেট স্কুলে রাজ্যের শিক্ষকতা মঙ্গল চায় না, করতেন এবং করেছেন। তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই বার্তাটা সেটা থাকবে সেদিন যে এবং তারা আজকে যেন এগুলো থেকে অনেক বিরত আমি থাকে। একটু থামাবো, আজকের যে আমি দিন দুজনকেই থামতে ত্রিপুরা অনুরোধ রাজ্যে করবো। বিশ্বের সর্ববৃহৎ দল রিন্টু বাবু, বিজেপি, রিন্টু বাবু, আমি সেখান থামাবো। থেকে আজকে রিন্টু বাবু, দুটো প্রশ্নের ক্ষেত্রে যদি জোট হয় তাহলে আমার প্রশ্ন থাকছে যে এই যে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তিনি বারবার বেশ কিছু দাবির কথা তুলেছিলেন, যার মধ্যে আমরা দেখেছিলাম ত্রিপাক্ষিক চুক্তি এবং সেখানে ত্রিপুরা অ্যাকর্ড নিয়ে আলোচনা, বিশেষ করে রোমান স্ক্রিপ্ট যে হরফের দাবিতে এখনো পর্যন্ত ত্রিপুরাতে আন্দোলন চলছে, সমস্ত স্টুডেন্টরা রাস্তায় নেমেছেন এবং তার পাশাপাশি তারা বেশ কিছু দাবি, জনজাতিদের উন্নয়নে বেশ কিছু দাবি দেওয়া চাইছেন। এবং সেই দাবি দাওয়াগুলোর ক্ষেত্রে যদি আজকে জোট হয়ে যায় এবং সেখানে রাজ্য সরকার, বারবার দেখছি যে অভিযোগ তুলছেন যে রাজ্য সরকারের দ্বারা সেই সমস্ত কোথাও গিয়ে যেন স্যাংশন হচ্ছে না, তাহলে জনজাতি মানুষজন যারা আজকে ভোট দিয়েছেন, যারা আজকে প্রদ্যোৎ কিশোর বা বুবাগ্রার নামে যারা আজকে জয়ধ্বনি করছেন, তাদের কোথাও গিয়ে কনফিউশন তৈরি করা হবে না? এবং যদি যদি জোট হয়, মহারাজ বারবার বলেছে যে আমার যে দাবিগুলি আছে এগুলি সবগুলি সাংবিধানিক দাবি, এমন না যে কোনটা সংবিধানের বাইরে গিয়ে আমি দাবি করছি। ককবরক ইস্যু বলুন, ল্যান্ড বিল ইস্যু বলুন, ডাইরেক্ট ফান্ডিং বলুন, সবগুলি কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। যেটা আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের সময় দেশের হোম মিনিস্টার অমিত শাহজি বলেছিল সকলের সামনে যে 6 মাসের মধ্যে তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে, কিন্তু আমরা দেখলাম যে সেটা 6 মাসের জায়গায় প্রায় 18 মাস হয়ে গেছে। তারপরে ইলেকশন ডিক্লেয়ার হলো, টিটিএডিসির সাধারণ নির্বাচন ডিক্লেয়ার হলো। যেহেতু কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি, তাই আমরাও সাধারণ মানুষকে কি বলবো, কি জবাব দেবো, তার জন্য আমরা আলাদা ইলেকশন লড়েছিলাম। এখন আমি যতটুকু জানি কেন্দ্রীয় সরকার যদি তার দাবি পূরণ না হয় হয়তো আলাদাই লড়বে, এটা পার্টির যা সিদ্ধান্ত সেটাই মানতে হবে আমাদের। যদি তার মানে আপনার কথা অনুযায়ী যদি কেন্দ্র কোন রকম ভাবে যে যে দাবিগুলো আপনাদের রয়েছে তা যদি পূরণ না হয়, তাহলে ভিলেজ কাউন্সিল নির্বাচনে আলাদা লড়বেন বা সেই সিদ্ধান্তই নেবেন? হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা আছে, হতে পারে। কারণ যে দাবিগুলি আছে এগুলি যদি পূরণ না হয় তাহলে তো আমাদের পার্টির সর্বোচ্চ যারা মহারাজ বা পার্টির প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি, সিদ্ধান্ত নেবে, কি করবে, কথা বলেই নেবে। বেশ, আমি একটু রিন্টু বাবুর কাছে যাবো। রিন্টুদা, যে কথা আজকে সিন্টুদা বলছেন যে
যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা এককভাবে লড়বেন, দাবি পূরণ হলে তো আলাদাই কথা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে জনজাতির মানুষজন তাদের কোথাও গিয়ে একটা সেন্টিমেন্ট বা তাদের যে বিশ্বাস ভরসা সেখানে গিয়ে আঘাত নয়? হচ্ছে দেখুন, এই যে সেন্টু বাবু বললেন ওনাদের দাবি সাংবিধানিক দাবি, এবং সত্যি ওনারা সেটা করে আসছেন। এবং কংগ্রেস এই দাবি তো আজকে নয়, এটা দীর্ঘদিন ধরে ত্রিপাক্ষিক দীর্ঘদিন ধরে চুক্তিও হয়ে গেছে, কিন্তু সেই চুক্তি আজকে এটাই কোথায়? এটাই এটা নিয়ে আমি একটু বলছি। তার এটা বলতে গেলে একটু আগে যেতে হবে। আসলে এই তিপ্রামথা দল মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন এটা শুরু করেন, আসলে এটা বিজেপির বিরোধী যারা ছিলেন জনজাতিদের মধ্যে, সেই সেন্টিমেন্টকে কেন্দ্র করেই তাদেরকে নিয়ে এই দলটা তৈরি হয়েছে সম্ভবত, মনে হয় আমরা যতটুকু জানি। তারপর বিধানসভা গেল, বিধানসভার আগে ওনারা আলাদাভাবে 23-এর লড়াই করেছেন। পরবর্তী সময়ে বিজেপির সাথে বিরোধী দল থেকে গিয়ে সরকারে গেছেন, সেটা ভালো কথা, ওনাদের নিজস্ব ব্যাপার। গত এডিসি নির্বাচনে এর আগে বিধানসভার সময়, গত বিধানসভার আগে না বিধানসভার পরে, ওই বললেন যেটা সেন্টু বাবু, অমিত শাহজি এসে ত্রিপুরাতে বলেছিলেন যে 6 মাসের মধ্যে সেই দাবি দাওয়া পূরণ করে দেবেন, একটা মৌ স্বাক্ষর হলো। কিন্তু আজকে 18 বা 20 মাস চলে গেছে, এখন পর্যন্ত সেটার একটা দাবিও পূরণ হয়নি। এবং গত এডিসি নির্বাচন, স্বশাসিত জেলা পরিষদ যেটা এমডিসি নির্বাচন গেল, সেখানেও তিপ্রামথা এককভাবে লড়াই করেছেন, অথচ ওনারা এনডিএ তে আছেন। তারপর আমি যতটুকু জানি, এবং আমরা যে গ্রামে গ্রামে এলাকাতে ঘুরি, এলাকার যারা জনজাতি অংশের মানুষ আছেন তিপ্রামথার মধ্যে, আমি বলছি অনেকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, ভালো সুসম্পর্ক রয়েছে, একসাথে আমরা একসময় রাজনীতি করেছি। তাদের মেজরিটি, বেশিরভাগ অংশ চাইছেন না যে আগামী এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপির সাথে ঝুট হোক। এবং যেটা সেন্টু বাবু বললেন যে এই দাবিগুলি যদি পূরণ না হয় হয়তো ঝুট হবে না বলে ওনার কাছেও একটা খবর আছে, উনি হয়তো ঠিকই বলেছেন। কারণ কিন্তু বিজেপির কাছে কোনো রাস্তা নেই। এডিসি এলাকায় আপনারা দেখেছেন বা শুনেন, আপনারা জানেন, আপনারা খবর রাখেন, এডিসি এলাকায় বিজেপি বিভিন্ন এলাকায় যাওয়ার মতো অবস্থায় নেই। গত এডিসি নির্বাচনে আপনারা দেখেছেন কি হয়েছে, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে হোটেল ভাড়া করে ওনাদের কর্মীদের যারা ঔদ্ধত্য দেখাতেন বেশি, হ্যাঁ, এত অহংকার এত ঔদ্ধত্য দেখাতেন, তারা ওই আগরতলায় গিয়ে হোটেল ভাড়া করে রেখেছে জনরোষের ভয়ে। এই এরকম অবস্থায় আলটিমেটলি আপনি যেটা শুরু করার সময় বলছিলেন যে সমস্যা বা ক্ষতিকার হচ্ছে ওই এলাকার যারা জনবসতিরা আছেন, আজকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাইবো ওনাদের দলগত ব্যাপার, ঝুটের ব্যাপার, ওনারা ঝুট করুন বা না করুন, কিন্তু নির্বাচন যদি হয় শান্তিপূর্ণভাবে যাতে হয়, নির্বাচনের পরেও যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, এই আহ্বান আমরা রাখবো, আমরা এটা চাই। তাদের লড়াই আন্দোলন করবে, এগুলো নিয়ে কোনো কথা বলিনি। এই বিগত আমি একটু সাউন্ড দিতে বলবো 20 বছর ধরে যিনি প্রোগ্রাম পরিচালনা করছেন উনি আমাকে প্রশ্ন যা করবেন আমি তাই উত্তর দেব। উনি আমার কাছ থেকে আমার দলের স্ট্র্যাটেজি একবারের জন্য জানতে চাননি যে এই নির্বাচনে কংগ্রেসের কি ভূমিকা হবে। আপনি আমাকে শেখাতে হবে না, এটা আমি ভালো করে জানি। আমাকে যেটা প্রশ্ন করা হবে আমি তার উত্তরই দেব। যাদের আপনি আমাকে শেখাতে হবে না, মানে আপনি রাজনৈতিক আপনারটা বলুন। তারা আজকে অন্য দলের নিয়ে কথা বলতে, আলোচনা করতে। যাই হোক, সত্যিটা বলছি তো, সত্যিটা ভালো লাগবে না, সত্যি কথা বলতে ভালো লাগবে না, এগুলি আমার কথা নয়। আপনাদের দলের বিক্ষুব্ধ যারা নেতৃত্বে আছেন তারাই বলছেন, তারা আজকে প্রেসের সামনে এসে কথা বলছেন, আমি রিন্টু বাবু একটু থামবো, আসবো রিন্টু বাবু, আপনাদের দলের মুখপত্ররাও। রিন্টু বাবু আমি একটু থামবো, রিন্টু বাবু একটু থামবো। আমি আপনাকে বলবো, জনজাতিরা আছে, আমাকে অ্যাঙ্কার যিনি প্রশ্ন করবে, যা প্রশ্ন করবেন আমি তার উত্তর দেব। তাদের উন্নতির জন্য সেটা আপনি কি করে দেবেন না, সেটা শুধুমাত্র। আমি একটু রিন্টু বাবুর কাছে যাব আরো একবার। রিন্টু বাবু, কিছুক্ষণ আগে রানাদা আপনাকে বলছিলেন যে নিজেদের দলের রণকৌশল এজেন্ডা কি হবে। আমি তো শুধু তিপ্রামথা বা বিজেপির কথা নয়, নির্বাচন হলে আপনারাও তো নিশ্চয়ই লড়বেন বা প্রতিনিধি দেবেন, সেক্ষেত্রে আপনাদেরই বা এজেন্ডা কি থাকবে, কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে এই ভোটকে সামনে রেখে? এটা বলার আগে আমি বলতে চাই
এই আজকের এই অনুষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে আমাকে একবারও আপনি এই প্রশ্নটা করেননি। আমাকে যা প্রশ্ন করেছেন আমি তাই উত্তর দিয়েছি। হুম। এবার যিনি বিজেপি থেকে, তিনি আমার কথার রেস্ট টেনে নিয়ে উনি বলছেন আমি নাকি ওই ইন্টারফেয়ার করছি বা আমাদের দল ইন্টারফেয়ার করছে তাদের ব্যাপার নিয়ে। এটাই তো বোঝাতে চেয়েছেন। এবার আপনিই বলুন, আপনি তো আমাকে প্রশ্ন করেননি, এটা আপনারা ঠিক করবেন। এবং আজকের যে আপনাদের হেডলাইন রয়েছে, যে ক্যাপশন রয়েছে, হুম। এটাও তিপ্রা মাথা এবং বিজেপির ঝুট হবে কিনা, তাই তো? একদমই তাই। এবং আচ্ছা, এই যাই হোক, মুহূর্তে আপনাকে তারপরে যেহেতু আমার, জিজ্ঞাসা করলো, আপনি বলুন হ্যাঁ, নিঃসংকোচে। এখন আমি বলছি সেটা ওই ওই ঔদ্ধত্যশালী বিজেপির যারা নেতারা আছে তাদের উদ্দেশ্যে আমি সেটা বলেছি, এই কথাগুলি বলেছি। এরা তো উদ্ধত্ত অহংকারে এরা সব জানতা হয়ে গেছে। এটাও আমার কথা নয়। ওই গত 3 দিন আগে বিজেপির প্রাক্তন এই সাংসদ প্রতিমা ভৌমিকজি বলেছেন, হ্যাঁ, যে এরা সব জানতা। মানিক শাহজি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন বেশি জানতা হয়ে গেছেন। না, আমরা তো এখানে কোনো কাউকে কোনো যাই হোক, ব্যক্তি আক্রমণ চাই এটা না। আমার কথা নয়, তাই তাই তো আমি বলছি এটা আমার বক্তব্য নয়। আমি আমার মুখ দিয়ে জাস্ট বললাম এটা উনার বক্তব্য, উনাদের দলের ব্যাপার। যাই হোক, আমাদের দলের এজেন্ডা যেটা, আমরা সর্বভারতীয় দল, আমাদেরও হাইকমান্ড রয়েছেন, আপনারা জানেন। তো হাইকমান্ড এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে শেষ সিদ্ধান্ত হাইকমান্ড নেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে স্ট্র্যাটেজির খবর রয়েছে, আমরা এককভাবে লড়াই করার জন্য আমাদের কংগ্রেসের যে শক্তি, সাংগঠনিক শক্তি রয়েছে, তার থেকে আমরা তৈরি আছি। আমাদের কাজকর্ম সাংগঠনিক সব জায়গায় চলছে। অদূর ভবিষ্যতে এই নির্বাচনের আরো সময় ঘনিয়ে যত আসবে, আমাদের দিল্লির নেতৃত্ব, আমাদের প্রদেশের নেতৃত্বরা কি সিদ্ধান্ত নেবেন সেটা সময় মতো আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আমরা জানিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে আমরা এককভাবে কিন্তু লড়াই ঋতুবাবু, করার একটা জন্য বিষয় পরিষ্কার আমরা আছে, প্রস্তুত। এই যে আপনাদের দল আজকে ত্রিপুরার বুকেও টিম টিম করে জ্বলছে, মাত্র 3জন বিধায়ক রয়েছেন, অন্যদিকে দাঁড়িয়ে এতদিন ধরে আপনারাও তো একটা সময় ক্ষমতাতে ছিলেন, তারপরে আজকে কেন এতটা খারাপ দশা, কেন এতটা খারাপ হাল আপনাদের, কেন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে? কোথায় খামতি বা গাফিলতি মানুষ করে ধরবেন? মানুষ মানুষ মুখ ফিরিয়ে নেয়নি। একটা সময়ে এটা সত্যি 2018 বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে গোটা কংগ্রেসের হুম। 1.5% বা 1% বাদ দিলে সবাই তো বিজেপিতে চলে গিয়েছিল পরিবর্তনের জন্য। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। হুম। এজেন্ডা ছিল তখন সিপিএম কে হটানোর, একটাই এজেন্ডা ছিল। সরকার আসার পর হয়ে গেছে হিন্দু মুসলমান, পাহাড়ি বাঙালি, জনজাতি বাঙালি, একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করে বিজেপি যেটা তাদের চিরাচরিত সিস্টেমে যেটা করে থাকে সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে, দেখছেন আজকে গোটা ভারতবর্ষ থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষ তৈরি হয়ে আছে। সেটার দেখতে রেশ দেখা যাচ্ছে। আজকে ত্রিপুরাতেও বলছেন 3জন, আমাদের তো এখানে তো শূন্য ছিল, 18-র পর তো শূন্য হয়ে গিয়েছিল। উপনির্বাচনে 18-র পর 2021 সম্ভবত 21 বা 20 হবে, তারপর যখন সুদীপ রায় বর্মনজি বিজেপি ছেড়ে পদত্যাগ করে ওনার এমএলএ পদ থেকে কংগ্রেসে আসলেন, তারপর উনি উপনির্বাচনে লড়াই করে এই কঠিন পরিস্থিতিতে, তখন একজনও এমএলএ নেই। আজকের দিনে কংগ্রেসের যে অবস্থা তার থেকেও আরো খারাপ অবস্থা ছিল সাংগঠনিক। সেই সময় সুদীপ রায় বর্মন বিপুল ভোটে উপনির্বাচনে জয়ী হয়েছেন। তারপর গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের 3জন জিতেছেন বিভিন্ন। এখন আমি এই বিষয়গুলি নিয়ে আপনার এখানে বলতে গেলে অনেক সময়, কংগ্রেসের ভোট অনেক বেড়েছে এবং আগামী দিন আমরা নিশ্চিত কংগ্রেস এ রাজ্যে আবার সরকারে ফিরে আসবে। হ্যাঁ, বিগত দিনে অনেক ত্রুটি আপনি বলছেন রয়েছে, কংগ্রেস তো সরকারে ছিল, কিন্তু আমরা যদি দেখি একটু ইতিহাসটা, এই এডিসি কে গঠন করেছেন? ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে হয়েছে। জমির অধিকার, যে আমাদের জনজাতিরা, আদিবাসীরা, আমরা আদিবাসী বলি, এই আদিবাসীরা যারা পাচ্ছেন সেটা কে করেছে? কংগ্রেস করেছে। পাহাড় অঞ্চলে যা যা ফ্যাসিলিটি মানুষের পাওয়ার এখন পর্যন্ত যেগুলি চলছে সবগুলি তো কংগ্রেসের সরকারের। তাহলে আজকে কেন ইন্দিরা কংগ্রেসের গান্ধী এই থেকে হালটা? শুরু করে নেই, আবার আসবে। ভারতবর্ষের সাংবিধানিক নিয়মে এটাই তো, সব এক দল তো আর 100 বছরের জন্য আসেনি, আবার কংগ্রেস ঘুরে আসবে, এবং সেটা বেশি দূর নয়। এই কিছুদিনের মধ্যেই দেখবেন আপনারা কংগ্রেস কোন জায়গায়, কারণ বিকল্প ভারতবর্ষে কিছুদিনের একটাই মধ্যেই কংগ্রেস। কংগ্রেসের
কংগ্রেস আবার কংগ্রেস ফিরবে, কংগ্রেস স্বমহিমায় আসবে, রিন্টু বাবু কংগ্রেস যেটা আসবে বলছেন। স্বমহিমায়, কংগ্রেস দাঁড়ান। আবার ঘুরে দাঁড়াচ্ছে। আমরা জানি, আমরা দেখুন, মানুষের সাথে আছি, আমি মানুষের বলবো। সাথে কথা হ্যাঁ, বলছি। বলুন। বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে কিছুদিনের দেখুন, মধ্যে, বেশ, আপনারা দেখতে থামাবো, পাবেন। রিন্টু বাবু কংগ্রেস থামাবো। বেশ, আজকে আমাকে থামাতে হবে প্রত্যেককে, কারণ সময় যেহেতু শেষ, তাই আলোচনাকেও শেষ করতে হবে এখানে। আমরা আশা করব যে আজকের এই আলোচনার রেশ হয়তো চলবে আগামী দিনেও। তার কারণ হচ্ছে রাজধানী দিল্লির দিকে এখন নজর রয়েছে প্রত্যেকের, যে এই বৈঠক থেকে কি বেরিয়ে আসবে। এবং যদিও আইনি জটিলতার সমস্যা তো মিটেছে, কিন্তু আগামী দিনে ভোটের জোট সমীকরণ কোন দিকে যাবে সবটাই নজর থাকবে। আমি ধন্যবাদ জানাবো তিনজনকে আমার সাথে সাফ কথাতে আজকে থাকার জন্য। তবে ত্রিপুরা নিয়ে আমরা আলোচনা করছিলাম, একদিকে যখন ভিলেজ কমিটি নির্বাচন এবং সেই নির্বাচন আসন্ন, আর এই নির্বাচনকে সামনে রেখে অঙ্ক কোন দিকে যাবে এবং এককভাবে লড়াই নাকি এক মঞ্চে আসবে দুই শরিক, সবটাই নির্ভর করছে আর দু একটা দিনের মধ্যেই যে জল্পনার মধ্যে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই নজর রাখতে হবে আমাদের দিল্লির দিকে যে ঠিক কি হচ্ছে এবং এই বৈঠকের পর কি আগামী দিনে আসতে চলেছে ত্রিপুরার জন্য। তবে আজকের সাফ কথা শেষ করবো এখানেই, পরবর্তীতে দেখতে থাকুন সংবাদ।